আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে হামলার পর হামলা, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দেবে বললেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনার পথে সবথেকে বড় বাধা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারাবাহিকভাবে পরিবর্তনশীল অবস্থান ও পরস্পর বিরোধী বক্তব্য। এরপর জানাবো, লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে এই হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2 মার্চ থেকে 7 জুন পর্যন্ত ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 3613 জন নিহত এবং 11072 জন গুরুতরভাবে আহত হয়েছে। এদিকে ভারতের $30 বিলিয়ন বিনিয়োগকারী বাংলাদেশি বংশোদ্ভূত কে এই রবিন ভারতের প্রযুক্তি খাতে $30 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশে জন্ম নেয়া অস্ট্রেলীয় ধনকুবের রবিন হুড কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ক্লাউড কম্পিউটিং অবকাঠামো গড়ে তুলতে তার প্রতিষ্ঠিত কোম্পানি বিশাল এই বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে। জানাবো, ইসলামী ব্যাংক আমরাই তৈরি করেছি বললেন জামাতের এমপি। দেশের মানুষের উপর বিএনপি যে লুটপাট ও অর্থনৈতিক দুরবস্থা সৃষ্টি করছে, এজন্য তাদেরকে দেশের জনগণ ছাড় দেবে না। তিনি জানিয়েছেন যে অর্থনৈতিক দুরবস্থার কারণেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। বিএনপি যদি একই সুরে হাঁটে তাহলে দেশের জনগণও তাদেরকে ছাড় দেবে না। তারা একজন ঋণখেলাপিকে ব্যাংকের পরিচালক বা এমডির পদে বসিয়েছে, এটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। এবং সর্বশেষ জানাবো, ইসলামী ব্যাংকের টাকা তোলার হিড়িক আতঙ্কিত না হতে এমডির ভিডিও বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর খবরে কান না দিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বা এমডি মোহাম্মদ আলতাফ হোসেন। তিনি বলেছেন যে ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি অত্যন্ত মজবুত এবং ব্যাংকে কোনো তারল্য সংকট নেই। গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং বর্তমানে পরিস্থিতি আমরা দেখভাল করছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দেবে বললেন বাকাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছে যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার সবথেকে বড় বাধা হল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারাবাহিক পরিবর্তনশীল অবস্থান ও পারস্পরিক বক্তব্য। ইসমাইল বাকাই জানিয়েছেন যে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান প্রদান চলমান থাকলেও মূলত জায়নবাদী সন্ত্রাসী এই নেতানিয়াহুর কারণে এই যুদ্ধ প্রক্রিয়া আসলে একটি অন্য লেভেলে চলে গেছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চেয়েছিলেন যে যুদ্ধবিরতি হোক, কিন্তু মূলত নেতানিয়াহুর কারণে তিনি যুদ্ধবিরতি করতে পারেননি বলে এমন তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি আরও জানিয়েছেন যে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় যুদ্ধে তারা জড়াবে না বলে জানিয়েছিল, কিন্তু শুধুমাত্র জায়নবাদী নেতানিয়াহু সন্ত্রাসীর কারণে এই যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে না জড়াতো তাহলে দখলদার ইসরায়েলিরা তারা কখনোই এই যুদ্ধ আসলে শুরু করার সাহস পেত না। সুতরাং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আরও বলা হচ্ছে যে যদি এই ধরনের
কোনো কার্যক্রম শুরু হয় তাহলে ভবিষ্যতে এটি আসলে সবার জন্য অনেক বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। ভবিষ্যতে আসলে সবার জন্য এই ধরনের কার্যক্রমগুলোকে আরও খারাপ অবস্থানে নিয়ে যেতে পারে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে সবাইকে ইতিমধ্যেই কার্যক্রম চালানোর জন্য উল্লেখ করা হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মূলত সেখানে জায়নবাদী দখলদারেরা দফায় দফায় লেবাননে আক্রমণ চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সংবাদ মাধ্যম সিএনএনের পক্ষ থেকে আজ বলা হয়েছে যে আজ লেবাননের দক্ষিণ অঞ্চলে বৈরুতকে লক্ষ্য করে এই জায়নবাদী সন্ত্রাসীরা মূলত আক্রমণ চালিয়েছে। বিশেষ করে হিজবুল্লাহ যোদ্ধাদের বিভিন্ন স্থাপনা টার্গেট করে তারা এই হামলা চালিয়েছে। হামলায় মোট কথা তারা সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। তাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত লেবাননের যোদ্ধাদেরকে হটিয়ে দিয়ে মূলত লেবাননের অবস্থা তারা একটি গাজায় রূপান্তরিত করতে চায়। এজন্য তারা মূলত এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে জায়নবাদী সন্ত্রাসীরা। সেখানে তিনি আরো উল্লেখ করেছেন যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম একদম যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যুক্তরাষ্ট্র শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদারেরা মিলে এটি পৃথিবীর বুকে সবথেকে প্রাণঘাতী এক সন্ত্রাসী কর্মকাণ্ড। এদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। ভারতে $30 বিলিয়ন বিনিয়োগকারী বাংলাদেশি বংশোদ্ভূত কে এই রবিন। ভারতের প্রযুক্তি খাতে $30 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ার ধনকুবের রবিন হুদা। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও ক্লাউড কম্পিউটিং অবকাঠামো গড়ে তুলতে তার প্রতিষ্ঠিত কোম্পানি বিশাল এই বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে। ভারতে ঘোষণার পর থেকেই দেশের গণমাধ্যমে নতুন করে আলোচনা এসেছেন তিনি, কারণ তার শেকড় বাংলাদেশের মাটিতেই জন্ম ও শিক্ষা জীবনের প্রাথমিক অধ্যায় কেটেছে ঢাকায়। শৈশবে অস্ট্রেলিয়ার সাফল্যের গল্প। রবিন তার জন্ম রাজধানী ঢাকায়। তিনি শেরেবাংলা নগর গভর্নমেন্ট হাই স্কুল এবং SOS হারম্যান মেইনার কলেজে পড়াশোনা করেছেন। পারিবারিক ভিটা সিরাজগঞ্জ জেলার সাতিয়ানতলী গ্রামে হলেও বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা ঢাকাতেই। তার বাবা SM ওয়াজিদ আলী উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে পরবর্তী সরকারি চাকরিতে যোগদান করেন। 1997 সালে উচ্চ মাধ্যমিক শেষ করে রবিন উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সিডনিতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি বিদেশে নিজের ক্যারিয়ার গড়ার ভিত্তি তৈরি করেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনি শহরে স্ত্রী, 2 কন্যা এবং বাবা মাকে নিয়ে বসবাস করছেন। কর্পোরেট জীবন থেকে উদ্যোক্তা। পেশাগত জীবনে শুরুতে তিনি টেলিযোগাযোগ ও ক্লাউড কম্পিউটিং খাতে কাজ করেন। সিংটেল ও ফুজিৎসুর মতো প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। পরে পাইপ নেটওয়ার্ক ও নেক্ট ডিসিতে প্রধান অর্থ কর্মকর্তা বা CFO হিসেবে কাজ করেন। এরপর তিনি প্রতিষ্ঠা করেন এয়ারট্রাং, যা অস্ট্রেলিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম শীর্ষ ডেটা সেন্টার অপারেটর হিসেবে দ্রুত আত্মপ্রকাশ করে। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর ও আধুনিক ডেটা সেন্টার স্থাপন করেছে। তবে তিনি বাংলাদেশে কিছুই করেননি। বর্তমানে এয়ারট্রাং বিশ্বের দ্রুত বর্ধনশীল ডেটা ট্রান্সফার কোম্পানিগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতে $30 বিলিয়ন বিনিয়োগ। রবিন হুদার প্রতিষ্ঠান 2030 সালের মধ্যে ভারতে 3 লাখ কোটি রুপি অর্থাৎ $30 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করছে। ইসলামী ব্যাংক আমরা তৈরি করেছি, বললেন জামাত এমপি। দেশের মানুষের উপর লুটপাট ও অর্থনৈতিক দুরবস্থার কারণে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি জানিয়েছেন যে বর্তমান সরকার এখনও সুশাসন প্রতিষ্ঠার দিকে পর্যাপ্ত নজর দিতে পারেনি। তবে বাংলাদেশ জামাতে ইসলাম আশাবাদী যে সরকার শেষ পর্যন্ত সুশাসন
প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। আজ রাতে রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল কলোনি বাজারে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। সাইফুল আলম খান মিলন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে বলেছেন যে তাদের আত্মত্যাগে জাতি যেভাবে এগিয়েছে সেটি কখনো ভোলা নয়। তিনি বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান। ইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার ব্যাংক খাতে ব্যাপক লুটপাট করেছে। তিনি দাবি করেন, ইসলামী ব্যাংক আমরা তৈরি করেছি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দুর্নীতির সঙ্গে জড়িত এবং পরিবারের সদস্যদের ঋণখেলাপির রেকর্ড রয়েছে এমন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা যাবে না। তিনি আরও জানান, বর্তমান ইসলামী ব্যাংকের অনেক এটিএম বুথে পর্যাপ্ত টাকা পাওয়া যাচ্ছে না, যা গ্রাহকদের ভোগান্তির কারণ হচ্ছে। সরকারের সহযোগিতা করুক বা না করুক, জনগণের পাশে বাংলাদেশ জামাত ইসলাম থাকবে বলে আশ্বাস দেন তিনি। থানা আমির কলিমুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি নুরুদ্দিন জাহিদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্র মজলিসের শূরা সদস্য সহ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন এবং তারা যা জায়গা থেকে এই বর্তমান সরকার অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যে অধঃপতনে যাচ্ছে সব বিষয় তারা তুলে ধরেন এবং তারেক রহমান দেশে আসার পর থেকেই বিভিন্নভাবে বাংলাদেশ জুড়ে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এগুলো নিয়ে তারা ব্যাপক সমালোচনা করেছে এবং তারা জানিয়েছে যে বর্তমান সময়ে যে কর্মকাণ্ডগুলো আসলে ঘটছে সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।